जय हिंद। प्रेजेंट टेंसर आगेर तीनटी भाग अर्थात सिम्पल प्रेजेंट टेंस, प्रेजेंट कन्टिन्यूअस टेंस एवं प्रेजेंट पारफेक्ट टेंसर पर आज के आमरा बुझबो एर चतुर्थ नम्बर पार्ट अर्थात प्रेजेंट पारफेक्ट कन्टिन्यूअस टेंस काके बोले, तार फर्म्स की ताके किभाबे वाक्ये प्रयोग करा हय एवं कनजुगेशने आमरा सेई फर्म्सगुलिके किभाबे व्यवहार करब। तो प्रेजेंट पारफेक्ट कन्टिन्यूअस टेंस बुझे नेওয়ার आगे सर्वप्रथम देखे नेब एर नामेर अर्थ की अर्थात प्रेजेंट पारफेक्ट कन्टिन्यूअस टेंस এই নামটির কি অর্থ। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই নামটির মধ্যে তোমরা এখানে দুটি জিনিস পাচ্ছ, এক নাম্বার হচ্ছে পারফেক্ট এবং আরেকটি হচ্ছে কন্টিনিউয়াস। এবং এই নাম দুটি বা এই শব্দ দুটি তোমরা এর আগের দুটি টেন্সে পড়েছো, একটি ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং একটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে এই নাম দুটি একত্রে ব্যবহার হওয়ার অর্থ কী? কারণ ওখানে আমরা দেখেছি যে এদের কাজ কিন্তু আলাদা আলাদা ছিল। এক্ষেত্রে দেখো আমরা আগে পড়েছিলাম যে পারফেক্ট কথাটার অর্থ হচ্ছে কমপ্লিটেড। পারফেক্ট কথাটার অর্থ কী ছিল? কমপ্লিটেড। কিন্তু কন্টিনিউয়াসের অর্থ কী ছিল? কন্টিনিউয়াসের অর্থ ছিল কন্টিনিউ বা যে কাজটা এখন চলছে, এবং এটার অর্থ ছিল যে কাজটা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে এখানে দেখো একটাই টেন্সের মধ্যে এমন দুটি অর্থ আছে যাদের মধ্যে পরস্পর মিল নেই। কারণ একটা বলছে কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর একটা বলছে কাজ তো এখনও চলছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আসলে এক্ষেত্রে এই নাম দুটি একটু আলাদাভাবে ব্যবহার হয়েছে। যদিও পারফেক্টের অর্থ কমপ্লিটেড, এটা এখানে পাস্ট টাইম বা অতীত সময়কে বোঝাতে ব্যবহার করা হয়েছে। এবং কন্টিনিউয়াসে যেমন অর্থ তোমরা আগে থেকেই জানো, কন্টিনিউ সেই অর্থটাই কিন্তু এখানে বহাল থাকছে। এবং এটা কি বোঝাচ্ছে? এটা প্রেজেন্ট টাইম বা বর্তমান সময়কে নির্দেশ করছে। তাহলে কি পেলাম? একটা হচ্ছে পাস্ট টাইম, একটা হচ্ছে প্রেজেন্ট টাইম। কি আবারও তোমাদের অসুবিধা লাগছে? তাহলে এই পুরো বিষয়টাকে আমরা একটা ছবির মাধ্যমে বুঝে নিই। সর্বপ্রথম দেখো এখানে একটা লম্বা লাইন টানা আছে, যার এক প্রান্ত হচ্ছে পাস্ট অর্থাৎ এটা হচ্ছে অতীতকাল, একটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান মধ্যের সময়টা, এবং শেষটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎকাল। ধরে নাও এই রমেন নামক এই ব্যক্তিটি এই সময় থেকে হাঁটতে শুরু করেছে এবং সে হাঁটতে হাঁটতে একদম প্রেজেন্ট টাইম পর্যন্ত হেঁটে আসছে। অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে? যে কোনো একজন ব্যক্তি যে পূর্বে হাঁটা শুরু করেছে এবং সে এখনও হাঁটতে হাঁটতে আসছে, অর্থাৎ অতীতে বা পূর্বে কাজটি শুরু হয়েছে এবং এখনও সেই কাজটি চলছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তোমাদেরকে এটা এক কথায় প্রকাশ করতে হয় তাহলে তোমরা কি বলবে? যে কাজ অতীতে শুরু হয় বা পূর্বে শুরু হয়েছে এবং এখনও চলছে এমন বোঝায়, সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমাদের আর কোনো সমস্যা নেই? চলো এটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখো বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাবে যখন আমরা এটাকে একটা বাক্যে প্রয়োগ করব। প্রথম বাক্যটাতে দেখো আমরা কি লিখেছি? রমেন হ্যাজ বিন ওয়াকিং সিন্স মর্নিং। ধরে নাও তুমি দুপুরবেলায় কথাটা বলছো যে রমেন সকাল থেকে হাঁটছে, অর্থাৎ রমেনের হাঁটা যে কাজ সেটা শুরু হয়েছে কখন? সেটা শুরু হয়েছে সকালবেলা এবং সেটা দুপুর পর্যন্ত চলছে, অর্থাৎ পূর্বে শুরু হয়েছে এবং তখনও চলছে। নাম্বার 2, যদি আমরা আরেকটা বাক্য নিই যেটাতে কি বলা আছে? রাম হ্যাজ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। অর্থাৎ এখানে আরেকজন ব্যক্তিকে ধরে নিচ্ছি যে রাম 2 ঘন্টা ধরে হাঁটছে। এই বাক্যটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন না এর হাঁটার কাজটাও কিন্তু 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনও চলছে। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছো যে প্রথম বাক্যে ছিল সিন্স এবং দ্বিতীয় বাক্যে আছে দেখো ফর।
প্রথম বাক্যে সিন্স এবং দ্বিতীয় বাক্যে ফর। এখানে একই টেন্সে দুটোর বাক্যে বা দুটো আলাদা আলাদা এক্সাম্পলে আমরা কেন দু রকম ওয়ার্ড ইউজ করলাম, এটা একটা প্রশ্ন। এর কারণ কি? এর একটা কারণ আছে অবশ্যই। সিন্স আসলে কি বোঝায়? সিন্স আসলে পয়েন্ট অফ টাইমকে বোঝায়। সিন্স কি বোঝায়? পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়কে বোঝায়, যে ঠিক কখন করছে, শুরুটা ঠিক কখন হয়েছে। শুরুটা দেখো ঠিক সকালবেলা হয়েছে, এখানে একটা পয়েন্ট অফ টাইম নির্দেশ করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়টা দেখো কখন হয়েছে বলা নেই, এখানে ফর 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা ধরে চলছে, যেটা অ্যাকচুয়ালি একটা পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম কথাটার মানে কি? সময়কাল, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কালকে নির্দেশ করছে, যে কতক্ষণ সময় ধরে সেটা চলছে। আর এটা বলে দিচ্ছে সিন্স পয়েন্ট অফ টাইম। এবং এই শব্দ দুটো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন বাক্যে প্রয়োগ হয় তখন কিন্তু এই শব্দ দুটোরই ইউজ হয়। ওকে, চলো তাহলে এবার আমরা বুঝে নেব যে এর কনজুগেশনস ফর্ম কিভাবে গঠিত হচ্ছে, এবং তার আগে এর ভার্ব ফর্মসগুলো, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে সাজাতে পারি। ওকে, চলো দেখি। এখন দেখে নেওয়া যাক যে এর অ্যাফার্মেটিভ ফর্ম কিভাবে গঠিত হয়। অ্যাফার্মেটিভ ফর্মের জন্য সর্বপ্রথম সাবজেক্ট আসবে এবং তারপর অক্সিলারি ভার্ব হিসেবে আসবে হ্যাভ অথবা হ্যাজ। অক্সিলারি ভার্ব হিসেবে আসবে হ্যাভ অথবা হ্যাজ। তারপর বি ভার্বের থার্ড ফর্ম বিন। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবে, হ্যাভ এবং হ্যাজ প্লাস বিন অ্যাকচুয়ালি বসানো হয় কাজটা যে প্রথম থেকে বা আগের থেকে চলছে সেটা বোঝানোর জন্য, এবং কন্টিনিউয়াস ফর্মকে বোঝাতেই ভার্বের আইএনজি ফর্ম এবং তারপর অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম এবং সবশেষে অবজেক্ট। এক্সাম্পল নিলে কেমন হবে? আই ফর সাবজেক্ট, আয়ের পরে হ্যাভ বসে, তোমরা ইতিমধ্যেই সেটা জেনেছো। এবং তারপর যেমন আছে বিন, ভার্বের আইএনজি ফর্ম প্লেয়িং এবং সবশেষে অবজেক্ট ফুটবল। দেখো এর নেগেটিভ ফর্মটা যদি আমরা গঠন করি, নেগেটিভ ফর্মটা গঠন করার জন্য যে অ্যাফার্মেটিভ ফর্মটা আছে সেই অ্যাফার্মেটিভ ফর্মের সাথে যখনই আমরা নট অ্যাড করব তখনই সেটা নেগেটিভ হয়ে যাবে। এবং নট অ্যাড সবসময় কিসের সঙ্গে হয় তোমরা জানো? নট অ্যাড সবসময় অক্সিলারি ভার্বের সাথে হয়, অর্থাৎ এখানে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, তাই আমরা সবসময়ই হ্যাভ অথবা হ্যাজের পরই নট ব্যবহার করব। তোমরা এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, অনেক ক্ষেত্রে ভুলভাবে বিনের পরে নট অনেক স্টুডেন্ট বসিয়ে ফেলে, যেটা কিন্তু ভুল। এক্ষেত্রে সবসময় মনে রাখবে যে অক্সিলারি ভার্বের পর সবসময় নট বসে। তাহলে ফর্মটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভি আইএনজি প্লাস অবজেক্ট। এবং এক্সাম্পলটা দেখো, সাবজেক্ট হিসেবে আই বসেছে, তারপর হ্যাভ বসেছে, তারপর নট, তারপর বিন, প্লেয়িং ফুটবল। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্ম নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। দেখে নাও এরপর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম কিভাবে গঠিত হচ্ছে। দেখে নাও এর ইন্টারোগেটিভ ফর্ম কিভাবে গঠিত হচ্ছে। ইন্টারোগেটিভ ফর্ম হিসেবে যখন আমাদের কোনো বাক্য গঠন করতে বলা হবে তখন সর্বপ্রথম তোমাদেরকে আমি যেমনটা বলেছি যে অ্যাফার্মেটিভ ফর্মের কথাটা প্রথমেই ভেবে নেবে যে এর অ্যাফার্মেটিভ ফর্মটা কী। অ্যাফার্মেটিভ ফর্মটা তোমরা জানো যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি আইএনজি প্লাস অবজেক্ট। এবং তোমরা এটাও জানো যে কিভাবে ইন্টারোগেটিভ গঠন করতে হয়, না অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাকে সাবজেক্টের শুরুতে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যেটা ছিল সাবজেক্টের পরে সেটা চলে আসবে সাবজেক্টের আগে। ঠিক দেখো এখানেও তাই আছে, হ্যাভ অথবা হ্যাজ শুরুতে বসেছে, তারপর সাবজেক্ট বসেছে, তারপর বিন বসেছে, তারপর ভিআইএনজি, তারপর অবজেক্ট এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক।
তাহলে এক্সাম্পল কি হবে? হ্যাভ, তারপর আই, তারপর বিন প্লেয়িং ফুটবল। বাক্যটা যদি আমরা একসাথে বলি কি, হ্যাভ আই বিন প্লেয়িং ফুটবল। এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ঠিক ইন্টারোগেটিভ যে ফর্মটি আছে তার সাথে একটি নট অ্যাড করলেই আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম গঠিত হয়ে যাবে। আমি যদি ওখানে পুরোটা লিখে নিই, নেগেটিভ ইন্টারোগেটিভ তোমরা যখন লিখবে তখন পুরো ফর্মটাই লিখবে। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে কি করব না, সাবজেক্টের পরে একটা নট অ্যাড করব। দেখো এই ফর্মটায় আছে শুধুমাত্র একটা নট অ্যাড হয়ে গেছে। কি আছে? প্রথমে হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর নট যেটা এখানে ছিল না, তারপর বিন, তারপর VING, তারপর অবজেক্ট এবং শেষে কোয়েশ্চেন মার্ক। এক্ষেত্রে এক্সাম্পল কি হবে? হ্যাভ আই নট বিন প্লেয়িং ফুটবল, যেটা ইন্টারোগেটিভে ছিল হ্যাভ আই বিন প্লেয়িং ফুটবল, সেটাই নেগেটিভ ইন্টারোগেটিভে হয়ে যাচ্ছে হ্যাভ আই নট বিন প্লেয়িং ফুটবল। তাহলে তোমরা চারটি ফর্ম বুঝে নিয়েছো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, এবারে দেখে নাও যে কনজুগেশনে কিভাবে এই ফর্মগুলি প্রয়োগ হয়। দেখে নাও যে কনজুগেশনের ক্ষেত্রে ফার্স্ট পারসন অর্থাৎ প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা কিভাবে এই টেন্সে ফর্মসগুলিকে ব্যবহার করব। ফার্স্ট পারসন তোমরা জানো, এর আগে শিখে গেছো যে কিভাবে ছক তৈরি করতে হয়। ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি আসছে? আই হ্যাভ বিন প্লেয়িং। সেকেন্ড, তারপরের ফর্ম আই হ্যাভ নট বিন প্লেয়িং। ইন্টারোগেটিভ হ্যাভ আই বিন প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাভ আই নট বিন প্লেয়িং। এবং প্লুরালের ক্ষেত্রে দেখো উই হ্যাভ বিন প্লেয়িং অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম হচ্ছে উই হ্যাভ নট বিন প্লেয়িং, ইন্টারোগেটিভ ফর্ম হ্যাভ উই বিন প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হ্যাভ উই নট বিন প্লেয়িং। এটা গেল ফার্স্ট পারসনের কনজুগেশন ফর্ম। এরপর দেখো এর সেকেন্ড পারসনের কনজুগেশন ফর্ম কিভাবে গঠিত হয়। সেকেন্ড পারসনের ক্ষেত্রে এর ফর্ম সিঙ্গুলার এবং প্লুরাল উভয়েই দেখতে একই রকম হয়। ফার্স্ট পারসনের পর সেকেন্ড পারসনে দেখো সিঙ্গুলার ফর্মে আসছে ইউ হ্যাভ বিন প্লেয়িং, নেগেটিভ ফর্ম ইউ হ্যাভ নট বিন প্লেয়িং, ইন্টারোগেটিভ হ্যাভ ইউ বিন প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাভ ইউ নট বিন প্লেয়িং এবং প্লুরাল ফর্মও একই। এক্ষেত্রে সিঙ্গুলারের অর্থ তুমি দিয়ে হয় এবং প্লুরালের অর্থ তোমরা দিয়ে হয়। এরপর আমরা দেখে নেব এর থার্ড পারসনের ফর্ম কিভাবে গঠিত হচ্ছে। থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম তোমরা জানো হি, সি অথবা ইট বা কোনো নাউন হয় এবং প্লুরাল ফর্ম অবশ্যই দি এবং তার সাথে প্লুরাল নাউন। সিঙ্গুলার ফর্মটা হবে হি হ্যাজ বিন প্লেয়িং, হি হ্যাজ নট বিন প্লেয়িং নেগেটিভ ফর্ম এবং অ্যাফার্মেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ হ্যাজ হি বিন প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাজ হি নট বিন প্লেয়িং। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের পর শুধুমাত্র হ্যাজ বসে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসে। দেখো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দেরপর দে হ্যাভ বিন প্লেয়িং, দে হ্যাভ নট বিন প্লেয়িং, হ্যাভ দে বিন প্লেয়িং, হ্যাভ দে নট বিন প্লেয়িং। এক্ষেত্রে আরও দুটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। বিষয় দুটিকে তোমরা খাতাতে NB বা নোটা বেনা বলে পয়েন্ট করে রাখবে। বিষয়টি কি? এক নম্বর হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন তোমরা সেন্টেন্সে প্রয়োগ করবে, যেমন ধরো প্রথম বাক্যে যদি আমরা নিই যে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, এটা তো আমরা কনজুগেশন হিসেবে শিখলাম, কিন্তু যখন এটা বাক্যে প্রয়োগ হবে তখন কিন্তু এর সাথে হয় সিন্স মর্নিং কিংবা ফর 2 আওয়ার্স। কেমন না, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, অর্থাৎ আমি সকাল থেকে ফুটবল খেলছি। বা বলতে পারো আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, বা আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এইভাবেই বাক্যে প্রয়োগ হয় এবং তোমরা অবশ্যই এই দুটি বিষয় যেটা তোমাদেরকে প্রথমেই আমি বলেছি যে সিন্স এবং ফর এদের যে ডিফারেন্স
বা ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে এদের মধ্যে পার্থক্য কী। একটা বোঝায় পয়েন্ট অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এটা ঠিক কোন সময় থেকে হচ্ছে এবং এটা কতক্ষণ থেকে হচ্ছে। ওকে, এবং নাম্বার 2, এটা একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলি আপাত অর্থে ভার্ব হলেও তাতে কিন্তু কোনো অ্যাকশন লাগে না। যেমন ধরো বিলিভ, লাভ, হেট, আন্ডারস্ট্যান্ড, এই রকম যে ভার্বগুলি আছে সেগুলির ক্ষেত্রে কিন্তু কখনোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় না। যেমন তুমি কাউকে এটা বলতে পারবে না যে আই হ্যাভ বিন লাভিং হিম ফর 2 hours অর সিন্স মর্নিং, এইভাবে বলা যায় না, এটা হচ্ছে ইংলিশে একটা ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, এগুলো যেহেতু একটা স্টেট অফ মাইন্ডকে বোঝায় বা মানসিক স্থিতিকে বোঝায় বা ওপিনিয়ন বোঝায়, সেই জন্য এগুলো কখনোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না। তোমাদের হয়তো এটা কনফিউশন হতে পারে যে এই ভার্বগুলি কি, বা অ্যাকশন ভার্ব কি, নন অ্যাকশন ভার্ব কি। এগুলো আমরা একটা অন্য ক্লাসে ভার্ব সম্পর্কে খুঁটিনাটি বা বিস্তারিত সমগ্র বিষয়টা জেনে নেব। তাহলে আজকের ক্লাসে তোমরা বুঝলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং তার বিভিন্ন ফর্মস, কনজুগেশনস। তোমাদের এই বিষয়টা আশা করি পরিষ্কার হয়ে গেছে। এর পরের ক্লাসে আমরা বুঝব পাস্ট টেন্সের বিভিন্ন ফর্মস এবং তাদের কনজুগেশনসগুলি সম্পর্কে এবং কিভাবে সেগুলো আমরা বাক্যে প্রয়োগ করতে পারি।